আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সুন্দর সকাল মানে সুন্দর একটা দিনের শুরু। জানালার পর্দা সরাতেই চোখের উপর রোদ পড়ে ঘুম ভাঙে উপমার। উপমা জানে এইটা যে অন্য কারো নয়, তারই মায়ের কাজ। তবে আজকে আর উপমার খারাপ লাগছে না, সুন্দর সকালটা উপভোগ করতে ইচ্ছে করছে। মনটাও যে আজকে ভীষণ খুশি। শিকদার বাড়িতে আজকে যেন নেমে এসেছে ঈদের খুশি। বাড়ির সকলে অপেক্ষায় আছে একটি মানুষের, শুধুমাত্র উপমা ছাড়া। আর কত ঘুমাবি? প্রতিদিন তো পড়ে পড়ে শুধু ঘুমাসি। আজকে এত ঘুমানো চলবে না। তোর বড় মা, দাদি, চাচুরা সবাই বসে আছে নিচে। ওঠ উপমা। মায়ের দিকে এবার তাকাই সে। উঠছি তো মা, এইভাবে চিল্লাতে হয়? আমি কি এত ঘুমাই? আজকে তোমাদের রাজপুত্র আসবে বলে আমি কি একটু শান্তিতে ঘুমোতেও পারবো না? না, পারবি না। ছেলেটা কতদিন পর বাড়িতে আসবে, সবাই বসে আছে ওর অপেক্ষায়। একমাত্র তুই পড়ে পড়ে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস। উঠছি তো মা, যাও তুমি, আসছি আমি ফ্রেশ হয়ে। চলে যায় সাহেলা বেগম। উঠে বসে। উপমা সে ভেবে পায় না ওই মানুষটার মধ্যে এমন কি আছে যে তাকে সবাই এত ভালোবাসে, বাড়িতে না থাকা সত্ত্বেও সবার মন জায়গা করে থাকে সব সময়। তবে উপমাকেও যে কেউ ভালোবাসে তাও না। উপমাদের জয়েন্ট ফ্যামিলি। উপমার বাবারা 3 ভাই 1 বোন। বোনের বিয়ে দিয়ে দিলেও তারা 3 ভাই কখনোই আলাদা হয়নি, একসাথে রয়েছে। উপমার বাবা সবার ছোট, তার নাম রহমান শিকদার। মেজো চাচার নাম আশরাফ শিকদার, আর বড় চাচার নাম আমির শিকদার, আর ফুফির নাম রহিমা। উপমার মায়ের নাম সাহেলা বেগম, বড় চাচির নাম সামিনা বেগম, আর মেজো চাচির নাম আসমা বেগম। শুধু তাই নয়, আরও মানুষ আছে এই শিকদার বাড়িতে। তারা হলো উপমার কাজিন মহল, উপমার ছোট ভাই মেহরাব, মেজো চাচার 2 মেয়ে লামিয়া পাখি। ফুফুরা আলাদা থাকলেও বাসা খুব একটা দূরে নয়, তাই ফুফুর ছেলে মেয়েরাও মামার বাসায় এসে থাকে বেশি। তারা হলো আয়েশা আর নাফিসা। সবার পরিচয় তো দিয়ে দিলাম, এবার উপমার পালা। উপমা প্রচুর দুষ্টু, অতটাও ফর্সা নয়, তবে দেখতে খুব মিষ্টি। তার চঞ্চলতাই তার বড় পরিচয়। বন্ধু মহল আর কাজিন মহল এই উপমা খুবই ফেমাস। কারণ একটাই, উপমা প্রচুর কথা বলে, কথা বলতে ভালোবাসে সে। আর কলেজের টিচাররাও তো তার নাম বাচাল ঘোষণা করে দিয়েছে। উপমা ইন্টার 1ম বর্ষের ছাত্রী। পড়ালেখায় খুব একটা ভালো না সে, আবার খারাপও নয়, ফেল করে এই যা। তবে তাতে খুব একটা মাথা ব্যথা নেই উপমার। তবে এইবার বোধহয় সেটাই শুরু হবে। উপমা জানে আজকে যে আসছে সে তাকে শান্তিতে অন্তত থাকতে দিবে না। এই 4 বছর খুবই ভালো ছিল, সে মানুষটা দূরে ছিল। মাঝে মাঝে আসতো, কিন্তু সময়ের সাথে সাথে বাড়িতে আসাটাও কমে যায়। তাতে অবশ্য সব থেকে খুশি উপমাই ছিল। উপমা উঠে ফ্রেশ হতে চলে যায়। তার আজকে কলেজে যাওয়া হবে না, বাড়িতেই থাকবে। সে চাইলেই যেতে পারবে না, নিষেধ। ফ্রেশ হয়ে নিচে নেমে আসে উপমা। দেখে ডাইনিং টেবিলে সবাই বসে আছে, গল্প করছে। কেউ এখনো নাস্তা করেনি। উপমা গিয়ে মেহরাবের পাশের চেয়ারে বসে পড়ে। সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ এই বাড়িতে সেই একমাত্র কুম্ভকর্ণা যে পড়ে পড়ে শুধু ঘুমায়। বেলা করে ঘুম থেকে উঠবে। আজকে তাড়াতাড়ি উঠেছে বলে তাকিয়ে দেখছে সবাই। কি করার, উপমা তো উঠতেই চায়নি। তার মাও তার ঘুমের একমাত্র শত্রু। তবে সে ছোটবেলা থেকে তাকে কেউ কিছু বলতেও পারে না। বাবা চাচাদের আদরের কিনা। সবাই কথা বলছে, সে বসে বসে শুনছে। এর মধ্যে উপমার ফুফুরাও চলে আসে বাড়িতে। সাথে আয়েশা, নাফিসা ও কাজিন মহল অনেকদিন পরে আবার একসাথে হবে। কি রে উপমা, তুই তোর এত স্বাদের ঘুম রেখে এত সকালে উঠলি? সূর্য আজকে ঠিক জায়গা মতো উঠেছে তো? নাফিসা আপু, তোমার মনে হয় ও নিজের ইচ্ছায় উঠেছে? ওকে তো ছোট চাচি জোর করে উঠিয়েছে। তোমরা সবাই এত খুশি কেন বলো তো ওই লোকটা আসবে বলে? তোমাদের কি জাদু করেছে আমি বুঝতে পারি না। আর হঠাৎ করে বাড়িতে আসবে, আর এত আয়োজন, কি ব্যাপার বলো তো নাফিসা আপু? তুই এই বাড়িতে থেকে কি করিস বলতো উপমা? তুই জানিস আজকে তোর ওই লোকটা আসবে, কিন্তু কেন আসবে সেটাই জানিস না। আমি কিভাবে জানবো? সেই যে 4 বছর আগে ইতালিতে চলে গেল হঠাৎ করেই। এই 4 বছরে মাত্র 2 বার সে বাসায় এসেছিল। তারপর লাস্ট 2 বছরে একবারও আসলো না। আবার আজকে শুনি আসবে বাড়িতে, তাই এত আয়োজন। আয়োজন থাকবে না? বিয়ে করে বউ নিয়ে আসছে যে। কথাটা যেন উপমার বুকে গিয়ে লাগলো। বউ নিয়ে আসছে মানে কি? মানুষটা কি আসলেই বউ নিয়ে আসছে বলে এত আয়োজন করছে বাড়ির মানুষ, নাকি অন্য কিছু?
যদি বউ নিয়ে আসে তাহলে কি হবে? সে কিভাবে দেখবে ওই মানুষটার পাশে অন্য কাউকে? যতই সে বলুক মানুষটা বাড়িতে আসে সে বিরক্ত, সে খুশি নয়, সেটা তো তার মনের অভিমান। সে তো চায় মানুষটা বাড়িতে থাকুক, তার চোখের সামনে থাকুক। কিন্তু বউ নিয়ে আসবে কেন বলল লামিয়া? বউ নিয়ে আসবে কেন? বিয়ে করেছো কবে? তুই জানিস আর আমি জানি না, মিথ্যা বলবি না লামিয়া। কেন বউ নিয়ে আসতে পারে না? ভাইয়া তো এখন আর ছোট নাই যে বিয়ে করতে পারবে না। ইতালি থেকে পড়াশোনা করেছে, ওইখানে কাউকে ভালো লাগতেই পারে। তুই যা তো লামিয়া, তোকে খুব ভালো করে চিনি। তুই সব সময় অদ্ভুত কথা বলবি আর আমি চিন্তায় মরবো। কেন তুই এত চিন্তা করবি? ভাইয়া আসছে শুনে তুই তো বললি, হঠাৎ কেন আসবে? এই 2 বছরে তো একবারও আসলো না, তাই বললাম যে বউ নিয়ে আসবে। ওদের কথার মাঝেই আমির শিকদারের ফোনে কল আসে। সে তাড়াতাড়ি বাইরে চলে যায়, তাকে দেখা দেখি সকলে যায়। সদর দরজার কাছে উপমা সবার শেষে যায়, তাই সে পিছিয়ে পড়ে যায়। সকলের মানুষ তো আর কম নয় তাদের বাড়িতে। সবাই গেটের দিকে তাকিয়েছে, দেখছে সবাই বাবা ছেলেকে। সামিনা বেগমও দৌড়ে যায় নিজের ছেলের কাছে। 2 বছর পর আবার ছেলেকে দেখছে সে। উপমা সেইখানেই দাঁড়িয়ে দেখতে থাকে মানুষটাকে। এইবার আসি সেই অনাকাঙ্ক্ষিত মানুষটার কাছে, যে 2 বছর পরে নিজের বাড়িতে পা রেখেছে। যে আসবে শুনে উপমা উপরে খুব বিরক্ত ভাব নিয়ে থাকলেও মনে মনে সে তো এই দিনটারই অপেক্ষায় ছিল। এই মানুষটাই উপমার মন কেড়ে নিয়েছিল অনেক আগে। যখন উপমা বুঝতে পারতো না ভালোবাসা কি, অনুভূতি কি, এই মানুষটা হচ্ছে উপমার রাহিয়ান ভাই, যে উপমার প্রথম প্রেম অনুভূতি, যার প্রেমে পড়তে উপমা বাধ্য হয়েছিল। মানুষটা দেখতে ভীষণ সুন্দর। পুরুষ মানুষ যে এতটা সুন্দর হতে পারে তা উপমার রাহিয়ানকে না দেখলে বুঝতে পারতো না। রাহিয়ান শিকদার উপমার রাহিয়ান ভাই। 4 বছর আগে যখন উপমা 8ম শ্রেণীতে পড়তো তখন রাহিয়ান ইন্টার পরীক্ষা দিয়ে ইতালিতে চলে যায় পড়ালেখার জন্য। সেই থেকে উপমা এই মানুষটার অপেক্ষায়। অবশ্যই 4 বছরে 2 বার রাহিয়ান বাংলাদেশে এসেছিল, তাও বেশি দিনের জন্য নয়। উপমার সাথে দেখা হয়েছিল একবার, তবে কথা বলেনি উপমা। সেই মানুষটাকে ভয় পায়, প্রচণ্ড ভয় পায়। রাহিয়ানকে নিয়ে সবাই ভিতরে আসে। রাহিয়ান সবার সাথে কথা বলে শেষে তাকায় উপমার দিকে। সাথে সাথে উপমা চোখ নামিয়ে নেয়। রাহিয়ান সোফায় বসে। উপমা লামিয়ার রুমে চলে যায়। তার মনের মধ্যে যে কি চলছে তা শুধু সেই জানে। লামিয়া উপমার পিছে পিছে আসে। কিরে, চলে আসলি কেন? তো কি করব? কি করবি মানে? ওইখানে সবাই আছে, চল। না, আমি যাব না। আমার কেমন যেন ভয় লাগে। কাকে দেখে ভয় লাগে? তুই কাউকে দেখে ভয় পাস নাকি? তুই তো নেচে নেচে বেড়াস, আজকে কিসের ভয়? মজা করবি না তো? আমার সত্যিই ভয় লাগছে। এখন দেখবি আবার শুরু করবে যে তার নিয়মে সব চলবে, সব সময় বকবে, রাগ করব, চোখ দিয়ে ভস্ম করে দেবে। এইগুলোই আমার ভয়ের কারণ। তুই কি বুঝবি? সেটাই তো আমরা কিভাবে বুঝবো? আমাদের তো রায়হান ভাইয়া কিছুই বলে না, সব তো তোকে একা বলে, তাই না? আর ভাইয়া ভুল না করলে কি রাগ করে বল তুই? কে বলেছে? আগে আমাকে শুধু শুধু বকতো। এই কয়দিন ছিল না, দেখলি না তুই? সবার সাথে কথা বললো, আমার সাথে বললো না কেন রে? আমি কি ওনার মাথায় পচা ডিম ফাটাইছি নাকি? ওনার গার্লফ্রেন্ড রে নিয়ে দৌড় দিছি। ভাইয়ার তো গার্লফ্রেন্ডই নাই। তুই জানিস যে নাই, বিদেশি গার্লফ্রেন্ড আছে। তুই কি যাবি বাইরে তাই বল। না না না, তোরাই যা। তোদের প্রিয় বাড়ির সবার কলিজা চইলা আসছে। এখন তো আমার মাও আমারে পাত্তা দিব না রে লামু। তখনই বাইরে থেকে আমার মাদার ইন্ডিয়ার ডাক। উপম, আসি মা। কোথায় গিয়েছিলি? ছেলেটা আসছে ওপরে, ওর রুমটা একটু গুছিয়ে দিয়ে আয় না মা। যা, রান্না বান্নার চাপ অনেক বেশি। রাহিয়ানের পছন্দের খাবার রান্না করতে হবে সব। আমি যেতে পারবো না মা। আমি কেন? বাড়িতে কি আর কেউ নেই? সবাই কিছু না কিছু কাজ করছে, তুই একমাত্র অকর্মা। তুই যাবি, জলদি যা না মা। ছেলেটা এত দূর জার্নি করে এসেছে, রেস্ট করবে। ইস রে, কি দরদ! রেস্ট করবি? কর না রে বেটা। নিজের ঘর নিজে ঠিক করতে পারে না। আমি কি ওনার বউ যে আমি ঠিক করব? কত স্বপ্ন দেখেছি আমি, জামাইয়ের ঘর আমি গুছাবো। ইস! উপমা, যা জলদি। দৌড়ে দোতলার সব থেকে বড় রুমটার সামনে এসে দাঁড়ালাম। হাতে অবশ্যই ঝাড়ু। ঢুকবে নাকি নক করে ঢুকবে? মা তো বলো রেস্ট নেবে, তার মানে এখনো আসেনি। যাব না। এত বেশি চিন্তা ভাবনা না করে রুমে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছে উপমা। না নেই। ওড়নাটা কোমরে বেঁধে মনের সুখে গান গাইতে গাইতে বিছানা ঠিক করছে।
বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। এমন সময় মনে হলো কেউ দেখছে, সাথে সাথে পিছন ফিরে তাকায় উপমা। হায় আল্লাহ, রাহিয়ান ভাই দাঁড়িয়ে আছে। এইবার ওনার দিকে ঠিকভাবে তাকায় উপমা। মানুষটা তার দিকেই তাকিয়ে আছে, দরজার সাথে হেলান দিয়ে হাত দুটো দুই পকেটে রেখে। সাদা শার্ট আর কালো জিন্স ফর্সা মানুষটার রূপ যেন কয়েকশো গুণ বাড়িয়ে তুলেছে। রাহিয়ান উপমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসি যে উপমাকে হারিয়ে দিচ্ছে, বাধ্য করছে প্রেমে পড়তে। না, উপমা প্রেমে পড়বে, কিন্তু বুঝতে দিবে না, কখনোই না। কি রে, প্রেম করছিস নাকি ইদানিং? এগিয়ে আসে রাহিয়ান, একবারে উপমার সামনে এসে দাঁড়ায়। ইস, এখন এই পারফিউমটা ইউজ করে এই লোকটা। মাথা নিচু করে রাখে উপমা। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। এই গানটা তোর সাথে যায় না, বুঝলি? আমি তো এসে গেছি। এইবার আমাকে প্রেম করে দেখা যদি পারিস, তাহলে বুঝবো গানটার সাথে সার্থকতা আছে। উপমা চুপ। মাথা নিচু কেন? তাকাবি না আমার দিকে? আসার পর থেকে তো তোকে দেখতেই পারলাম না। কত বড় হয়ে গেছিস, সুন্দরীও হয়ে যাচ্ছিস। ব্যাপার কি বলতো? সত্যি প্রেমে পড়েছিস নাকি অন্য কিছু? জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? উপমা তাকায় রাহিয়ানের দিকে। দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। কেমন আছেন? আছি ভালো, এখন থেকে আরো ভালো থাকবো মনে হচ্ছে। কেন? সেটা বুঝবি না তুই, কাজ শেষ। জি না, আর একটু সময় লাগবে। পড়ালেখা ঠিক মতো করছিস তো? হ্যাঁ, করছি তো। ওইটাই তো দেখবো। মানে আপনি কি আবার আমাকে পড়াবেন? কেন, টিচার হিসেবে আমি কি খুব খারাপ? অনেক বেশি। কিছু বললি? না। টিচার হিসেবে আমি খারাপ না, তবে তোর টিচার হিসেবে খুব খারাপ। আর ওইটা তোর ভালোর জন্যই গাধি। আপনি কি আবার চলে যাবেন? গেলে কি তুই খুশি হবি? ওইটা কখন বললাম? না, আর যাব না। আর যদি যাই তোকে সাথে করে নিয়ে যাব। তুই কান্না করিস না। এখানেই থাকার ইচ্ছা না হলে আসতাম না। ওই দেশ আমার না, এইটা আমার দেশ। এখানেই কিছু করব। চাকরি? না, বাপ চাচাদের ব্যবসা থাকতে চাকরি কেন করব? তাও ঠিক। এই জন্যই বলি তুই একটা গাধি। কথা বলতে বলতে উপমা পুরো রুম গুছিয়ে দিয়ে চলে আসে। নিজের রুম। আজকে সে কলেজে যায়নি। তার বন্ধুরা তাকে কয়েকবার কল করেছে, তাই ফোনটা হাতে নিয়ে কল করে সাইমাকে। হ্যালো। হ্যাঁ বল। তুই আজকে আসিসনি, কি ব্যাপার? কিছু হয়েছে? আমরা সবাই কত কল করলাম, ধরলিও না। ভাবলাম তুই অসুস্থ কিনা। না রে, অসুস্থ না। আজকে বাড়িতে একটু বেশি কাজ ছিল, তাই আসতে পারিনি। বাবা, তুই আবার কাজও করিস? চুপ করবি, আমি তো শেষ দোস্ত। জানিস কে এসছে আজকে? কে? বল তো কে হতে পারে যার জন্য আমি আসিনি? তোর রাহিয়ান ভাই। কি করে বুঝলি? দোস্ত, সত্যি কিনা বল। হ্যাঁ। কি বলিস? তোর তো ঈদ তাহলে। ঘোড়ার ডিমের ঈদ। ওই বেটা একটা শয়তান এসেই লেখাপড়ার কথা জিজ্ঞেস করে। তুই বল, এতদিন পরে দেখেছি, কই একটু প্রেমের কথা বলবে, তা না, এসে বলে ঠিকমতো পড়বি। আগে না তোকে পড়াতো? এখনো পড়াবে, আমি জানি। আচ্ছা দোস্ত, রাখি। কালকে আসবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে আসবো, বাই। উপমা কল কেটে গোসল সেরে নামাজ পড়ে নেয়। তারপর নিচে যায় খেতে। সবাই ততক্ষণে খেতে বসে পড়েছে, কিন্তু রাহিয়ান এখনো আসেনি। তাই সামিনা বেগম লামিয়াকে বলে ডাকে আনতে, কিন্তু লামিয়া তো লামিয়ায়, সে যাবে না। তাই সামিনা বেগম উপমাকে বলে, উপমা তুই যা মা, ডেকে আন। সে কখন এসেছে, নাস্তা করেই উপরে চলে গেল। বড় মা, আমি। এই বাড়িতে কি আরো উপমা আছে বল? যাচ্ছি। উপমা হেঁটে দোতলা আসে। রাহিয়ানের রুমের দরজা চাপানো। উপমা টুকা দেয় দরজায়, কোনো সাড়া শব্দ পায় না। তাই সে দরজা খুলে ভিতরে ঢুকে হালকা নীলবাতিতে রুম প্রায় অন্ধকার। উপমা হেঁটে বিছানার কাছে যায়। শুনছেন, আপনাকে খেতে ডাকছে বড় মা। রাহিয়ান গভীর ঘুমে। উপমা গিয়ে লাইট অন করে চোখে পড়ে রাহিয়ানের ঘুমান্ত মুখে। উপমা থমকে দাঁড়ায়, তাকিয়ে থাকে সেই মুখের দিকে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে। উপমা আবার ডাকে। রাহিয়ান চোখ পিটপিট করে তাকায়। উপমাকে দেখে লাল সাদার মধ্যে লং ফ্রক, লাল ওড়না, ভেজা চুল। উপমা আবার বলে, আপনাকে বড় মা খেতে ডাকছে। আসছি। আচ্ছা। শোন উপমা। উপমা চমকে উঠে পা থেমে যায়।
পিছে ফিরে তাকায়, দেখে রাহিয়ান চোখে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কিছু বলবেন? এইভাবে হুটহাট করে আমার সামনে আসবি না, আর আসলে নক করে আসবি। উপমা অপমান বোধ করে। সে কি ইচ্ছে করে এসেছে নাকি? বড় মা না বললে সে কখনোই আসতো না, তার বয়েই গেছে আসতে। উপমা কিছু না বলেই চলে আসে। রায়হান উঠে বসে। সে জানে না সে উপমাকে কি বলে দিয়েছে, সে শুধু জানে উপমা ওইভাবে ওর সামনে না আসুক। উপমা এখন আর ছোট নেই যে রায়হানের অনুভূতি বুঝতে পারবে না, আর সে চায় না উপমা তার অনুভূতি বুঝে যাক। মেয়েটা যে তাকে পছন্দ করে তা বুঝতে পেরেই তো পাড়ি জমিয়েছিল দূর দেশে। তাকে এই মেয়েটা কখনো বুঝবে অভিমান করে আছে? তাও তো রাহিয়ান জানে, কিন্তু এখন তো সময় নয় তার কাঠগোলাপের অভিমান ভাঙানোর। থাকুক না কিছু অভিমান। উপমা আসার কিছুক্ষণ পরে রাহিয়ানও নিচে নেমে আসে। সবাই একসাথে খেতে বসে। উপমা বসে পাখির পাশে, আর উপমার সামনের চেয়ারটাতেই বসেছে রাহিয়ান। উপমা একবারও তাকায় না তার দিকে, সে খাওয়াই মন দিয়েছে। সব আজকে রাহিয়ানের পছন্দের খাবার হলেও এর মধ্যে বেগুন ভাজাটা উপমার খুব পছন্দের, তাই সে বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়েই খাচ্ছে। এবার বল, ভবিষ্যতের প্ল্যান কি রাহিয়ান? অফিসে জয়েন করতে চাচ্ছি বাবা। এটা তো খুব ভালো কথা ভাই, আমাদেরও একজন অফিসারের দরকার ছিল। তো কবে থেকে জয়েন করতে চাচ্ছ? কাল থেকেই বাবা। কালই এসেছো, কিছুদিন রেস্ট নাও, তারপর না হয়। না বাবা, আমার দায়িত্ব আছে, বসে থাকলে তো চলবে না। তুমি তো বলো বসে থাকা মানে সময় অপচয় ছাড়া কিছুই না, তাই ভাবছি কাল থেকেই জয়েন করব। তুমি যা ভালো মনে করো। কথা বলতে বলতে সকলের খাওয়া শেষ হলো। সবাই যে যার রুমে চলে গেল, শুধু বসে রইল উপমা। সে একটু রেস্ট করে ছাদে যাবে, হাঁটবে, চাঁদ দেখবে, তারপর ঘুমাতে যাবে। এটা তার ভালো লাগে। সোফায় বসে বসে পা দোলাচ্ছে উপমা। সামিনা বেগম সব লাইট বন্ধ করে শুতে যাচ্ছে। কি রে, বসে আছিস কেন? ঘুমাতে যা, কালকে কলেজ আছে না? হ্যাঁ আছে তো, যাচ্ছি, তুমি যাও। সামিনা বেগম হেসে চলে যায়। সে জানে উপমা ছাদে যাবে। সামিনা বেগম যাওয়ার পরেই উপমা পা বাড়ায় ছাদের দিকে। এইদিকে সব লাইট অন থাকায় কোনো অসুবিধা হয় না। ছাদের কাছে এসে দাঁড়াতেই কারেন্ট চলে যায়। উপমার পা থেমে যায়। এবার সে কি করবে? ফোনও তো নিয়ে আসেনি যে ফ্ল্যাশ অন করবে। চোখ খুলে তাকায় সে মুহূর্তে, তার মধ্যে ভয় ঢুকে যায়। একটু দূরেই জোনাকির মতো আগুন দেখতে পায়। সাথে সাথে চিৎকার দেয় উপমা। চিৎকার পুরোপুরি দেওয়ার আগেই কেউ তার মুখ চেপে ধরে, দেওয়ালের সাথে চেপে ধরে। উপমা চোখ বন্ধ করে কান্না করে দেয়। সে কি করবে এখন ভেবে পায় না। মানুষটা তার খুব কাছে, তার নিঃশ্বাস উপমার মুখের উপর পড়ছে, যা সে বুঝতে পারছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে, সাথে ভয়। তবুও চুপ করে থাকে সে। উপমা। রাহিয়ান ভাই। ভয় পেয়েছিস? হ্যাঁ, না পেয়েছি, এমন ভাবে ভাবতে পারিনি। ফোনটাও সাথে আনিনি। এসেছিলি কেন এত রাতে একা? অনেক সাহস, তাই না? আমি তো সবসময় আসি, চাঁদ দেখি, হাঁটি, বসে থাকি, ভালো লাগে। একা চাঁদ দেখিস? হ্যাঁ, আর কে আছে? একাই দেখি। আপনি কেন এসেছিলেন আর কখন এলেন আমি তো দেখলাম না। এমনিই এসেছি, চাঁদ দেখতে আসিনি আবার তোর মতো। সিগারেট খেতে এসেছেন তাই না? দেখে ফেলেছিস। হুম। আমার একটা মানুষ থাকলে আর সিগারেট না, চাঁদই দেখতে আসতাম। কেন, আপনার বিদেশি গার্লফ্রেন্ড সে কোথায়? সে তো বিদেশে, কিন্তু তোকে এইসব কে বলেছে? লামিয়া, নাফিসা আপু বলেছে। আর তুই বিশ্বাস করেছিস? হ্যাঁ, কেন করব না। একটু দূরে সরে দাঁড়াবেন, আমার দম বন্ধ লাগছে। এতক্ষণ রাহিয়ান উপমার সাথে লেগে দাঁড়িয়েছিল। সাথে সাথে রাহিয়ান দূরে সরে যায়। উপমা বড় বড় নিঃশ্বাস নেয়। রাহিয়ান রেলিং ধরে দাঁড়ায়। উপমা তাকায়। সে কি উপমার উপরে রাগ করলো? করলে করুক, তাতে উপমার কি? উপমা পা বাড়ায় নিচে আসার জন্য। উপমা। জি। আমার কোনো বিদেশি গার্লফ্রেন্ড নেই। বেশি আছে তাহলে? কোনোটাই নেই, ফাজিল। যা নিচে যা, আর একা ছাদে আসবি না। আচ্ছা, আসবো না বলে চলে যায় উপমা, সাথে রাহিয়ানকে বকতে বকতে। তোর কি রে বেটা, আমি ছাদে আসলে নিজে এসে অনৈতিক কাজ করবে, বিদেশি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে, দেখবো বলে এত সমস্যা? বেটা শয়তানের হাড্ডি। রাত শেষে শুরু হয় নতুন দিন। কারো জন্য সুন্দর দিন, কারো জন্য খারাপ। কারো দিন পূর্ণতায় ভরে তো কারো দিন ব্যর্থতায়। শিকদার ভিলার সকলে আজ উঠেছে।
জলদি করে, স্কুলে তো কারো কলেজ কারো অফিস, সবাই বসেছে একসাথে নাস্তার টেবিলে। বাড়ির মেয়েরা নাস্তা নিয়ে আসছে একে একে। সবাই উপস্থিত থাকলে একজন নেই, সে হলো উপমান। সে তো কুম্ভকর্ণ, সেও আসবে, কিন্তু সবার শেষে লেটলতিফ কিনা। উপমা দৌড়ে আসে নাস্তার টেবিলে, এসে বসে সামনে তাকাতেই উপমা চোখ ছোট ছোট করে ফেলে। উপমা পাশে বসা লামিয়াকে বলে, এই লামু, তোর রাহিয়ান ভাইয়া ওইগুলা কি খাচ্ছে রে? ঘাস লতা পাতা? আসতে বল, শুনবে। ওইগুলা ঘাস পাতা না গাধি, সালাদ। যারা স্বাস্থ্য সচেতন তারা ওইগুলো খায়, তুই বাদ দে বোন। চুপ থাকতো, আসছে আমার স্বাস্থ্য সচেতন লোক। সকালে পরোটা ডিম ভাজি খেলে কিসের নাস্তারে? আবার চাও খায় না, খায় ওই যখনও গ্রিন টি। কথা বলতে বলতে নাস্তা শেষ করে ওরা কিন্তু বের হওয়ার সময় বোঝে আর এক বিপত্তি। রাহিয়ান, তুমি তো ওদের কলেজের রাস্তা দিয়েই অফিসে যাবে। উপমা, লামিয়া আর পাখিকেও সঙ্গে নিও। ওদের নামিয়ে দিয়ে তারপর অফিসে এসো। এই কথা শুনে লামিয়া পাখি খুশি হলেও খুশি হয় না উপমা। না 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 চাচু, কি দরকার, আমরা যেতে পারবো তো। আমি দিয়ে আসবো। শেষ, এখন তো যেতেই হবে। গাড়ির সামনে এসে দাঁড়ায় ওরা। লামিয়া আগেই পিছের সিটে বসে পড়ে, পাখিও যায়। আমি কোথায় বসবো? সামনে বস তুই। না, আমি সামনে বসতে পারবো না লামু, তুই বস। তখন রাহিয়ান আসে। আমি কারো ড্রাইভার না। বলছি। গাড়ি চলতে শুরু করে পাখির স্কুলের সামনে পাখিকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেয় রাহিয়ান। ওই ভাইয়া দাঁড়াও, আমার একটা নোট খাতা কিনতে হবে, ওইখান থেকেই কিনে নিয়ে যাই। যা। গাড়িতে শুধু উপমা আর রাহিয়ান। উপমা ভয়ে ভয়ে আছে, কখন কি বলে ধমক দিবে আল্লাহ জানে। সালাদকে ঘাস পাতা লতা পাতা করে বলে জানিস? চমকায় উপমা, এই রে লোকটা শুনে ফেলেছে। আমি ইচ্ছা করে বলিনি। আমি জানি, কিন্তু ওইটা অশিক্ষিত লোকেরা বলে। আমি তো জানি তুই ফেল করলেও ইন্টারে পড়িস, তোর তো জানারই কথা। আপনি কি আমাকে অপমান করছেন? এক আঙুল উঁচু করে বলে উপমা। রাহিয়ান আঙুলটা ধরে ফেলে উপমার দিকে ঝুঁকে বলে, হ্যাঁ করছি। নেশা চোখে তাকায় রাহিয়ান উপমার দিকে। উপমা তা উপলব্ধি করতে পারে, শরীর কাঁপন ধরে উপমার। আপনি কিন্তু। আমি কিন্তু কি? খুব খারাপ একটা লোক আপনি। আমাকে দুইবার অপমান করছেন। ছোটবেলায়ও আপনি আমার সাথে এমন করতেন। কই লামু, নাফিসা আপু, আয়েশা, কারোর সাথে তো এমন করেননি কখনো। আমাকে আপনি সহ্য করতে পারেন না। ওরা আর তুই কি এক? আলাদা নাকি? ওইটা বোঝার বুদ্ধি কি তোর আছে কাঠগোলাপ? উপমা কেঁপে ওঠে। কাঠগোলাপে ফুলটা তো উপমার খুব পছন্দ, ছোটবেলায় সবাই তাকে পেতনি বলে, খ্যাপাতো। আর এইটা সবাইকে শিখিয়ে দিয়েছিল রাহিয়ান। নিজেই একদিন উপমা খুব কান্না করে, আয়নায় নিজেকে দেখে তাকে কি আসলেই পেতনির মতো লাগে না? তাকে তো লাগে না, তাহলে রাহিয়ান ভাই কেন সবাইকে বলছি উপমা রেগে রাহিয়ানের কাছে যায় আর বলে, আমাকে পেতনির মতো লাগে না, আমি আয়নায় দেখেছি আমি তো কাঠগোলাপের মতো সুন্দর। রাহিয়ান হেসেছিল সেই দিন। সে তো উপমাকে রাগানোর জন্য বলতো, সে তো জানে তার উপমা কাঠগোলাপের মতোই সুন্দর। তখনই লামিয়া চলে আসায় রাহিয়ান হাত ছেড়ে দেয় উপমার। সারা রাস্তা আর কোনো কথা বলেনি কেউ, কিন্তু উপমা এখনও সেই কাঠগোলাপে আটকে আছে। গাড়ি থামে কলেজ গেটের সামনে। ওরা নেমে যেতেই রাহিয়ান একটা ছোট নিঃশ্বাস ছাড়ে। রাহিয়ান ভেবে পায় না সে কেন এই ভীতু দুষ্টু চঞ্চল মেয়েটার প্রতি এত দুর্বল। কিভাবে বুঝাবে সে তার অনুভূতি? তার উপমা কি বুঝবে তার ভালোবাসা, যার জন্য এত কিছু? তাকে কি ধরে রাখতে পারবে রাহিয়ান? হাজারটা চিন্তা নিয়ে অফিসের দিকে যায় সে। সারাদিন অফিসেই কাটায় রাহিয়ান। এসেছে পরশু, কিন্তু এখনো কোনো বন্ধুর সাথেই দেখা করতে পারেনি। এসেই অফিসে জয়েন করার কোনো ইচ্ছা তার ছিল না। তবে তার কাঠগোলাপ যে বড় হচ্ছে, বেকার ছেলের কাছে তো তার চাচু মেয়ে দিবে না, আর না তার বাবা ভাতিজিকে দিবেন। এইসব কিছু চিন্তা করে রাহিয়ান অফিসে জয়েন করে। কিন্তু এইবার একটু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া প্রয়োজন, তাই সে বন্ধুদের কল করার জন্য ফোন হাতে নেয়। আবার ভাবে বন্ধুরা হয়তো কোনো ট্রিপ দিতে চলে গেছে। রাহিয়ান যখন ইন্টারে পড়তো ওদের বন্ধু মহল ছিল ভ্রমণপ্রেমী, ঘুরে বেড়াতো নানা জায়গায়, কিন্তু পরে আর হয়ে ওঠেনি। এইসব ভেবেই রাহিয়ানকে কল দেয়। রাহিয়ানকে 2 বার রিং হওয়ার পরে কলটা ধরে রায়হান। হ্যালো, কে? বলতো কে? কে আবার আমার শালা? ঠিক বলেছিস, তোর শালা। দুলা ভাই কেমন আছেন? কে মিয়া বলেন তো আপনি? রাহিয়ান। মামা তুই?
বাংলাদেশে কবে আসলি? এটা বাংলাদেশের নাম্বার? হ্যাঁ, আমি কি খবর কই? তোরা সবাই এসেছি, পরশু এসেই তোদের কল করব ভেবেছি, কিন্তু নাম্বার ছিল না। অফিসে জয়েন করতে হয়েছে, তাই। তোদের খবর বল। আমরা আছি সবাই বান্দরবান ট্রিপে। তুই এই যে গেলি, আর তো কোনো খবরই পাইলাম না তোর শালা। রাশেদ, রিপন, আবির, মিলি, মার্জি ওরা কোথায়? কেমন আছে ওরা? সবাই আছে, কারোরই এখনো বিয়া শাদী হয় নাই। তয় অনেক খবর আছে, দিমুনে, সমস্যা নাই। তোর কি খবর বলতো? তোর কাঠগোলাপের কি খবর? সব ঠিকঠাক। আচ্ছা, তোরা ঘুরে আসবি কবে? এসে দেখা করি তাহলে, বলিস সবাইকে। আচ্ছা মামা। কল কেটে অফিস থেকে বের হয় রাহিয়ান, উদ্দেশ্য বাসা তার কাঠগোলাপকে এক নজর দেখা। দিন আসে দিন যায়, সময় চলমান। এইভাবেই কেটে যায় আরো 5 দিন। আর 2 দিন পরেই শিকদার বাড়ির সব থেকে ছোট মেয়ে পাখির জন্মদিন। তাই সবাই মিলে প্ল্যান করে বড় করে অনুষ্ঠান না করলেও আপন মানুষদের কিছু আত্মীয় আর বন্ধুবান্ধব নিয়েই জন্মদিনের পার্টিটা করবে তারা। এর মধ্যে রাহিয়ানের বন্ধুরাও চলে এসেছে ট্রিপ থেকে। কাজিন মহল সবাই একসাথে হয়েছে লামিয়া, নাফিসা, আয়েশা, মেহেরাব আর নাফিসার কাজিন রমিসার সাথে। রাহিয়ানের মামাতো বোন মীরা আর তো রাহিয়ানের বন্ধুরাও থাকছে, তাই সবাই মিলে অনেক মজা করবে। কাল পাখির জন্মদিন একদিন আগে থেকেই সবাই শিকদার বাড়িতে উপস্থিত। বড়রা নিজেদের গল্পে ব্যস্ত আর ছোটরা নিজেদের আড্ডায়। কিন্তু এত মানুষের ভিড়ে রাহিয়ানের অবস্থা নাজেহাল। এক তো বেচারা মানুষ বেশি পছন্দ করে না, না হইচই পছন্দ করে না, তার মধ্যে তার কাঠগোলাপ। তার তো পাখনা গজিয়েছে, উঠছে সে। এত মানুষ তাই কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। এই মেয়েটা কবে বুঝবে তার মনের অবস্থা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে রাহিয়ান। তুই এমন করতেছিস কেন বলতো? অস্থির কেন হচ্ছিস? তুই বুঝবি না, উপমা নেচে নেচে ঘুরে বেড়াচ্ছে, আমি তো কিছু বলতেও পারছি না। তো ঘুরুক, বাড়িতেই তো ঘুরতেছে নাকি? তুই এত হিংসুটে কেন বলতো? একটা বাচ্চা মেয়ের সাথেও তুই হিংসা করছিস। তুই চাইলে তুইও নাচতে পারিস, কে নিষেধ করেছে তোকে? রাহিয়ানের দিকে রাগে চোখে তাকায় রাহিয়ান। সে চিন্তা করছে কিভাবে এই উপমা নাচনি বুড়িকে থামানো যায়। এই নাফিসা আপু, শোনো না একটু। কি হয়েছে? তোরা এই বড়দের আলাপের মধ্যে কি করছিস বলতো? আর কি করব, পার্টি তো কাল, নাচবো কাল, আজকে আর কি করার আছে? তোরা নাচবি? হ্যাঁ নাচবো না, কি বলিস, সবাই তো নাচবে। রাগটা যেন আরো কয়েক গুণ বেড়ে যায় রাহিয়ানের। চল সবাই মিলে ছাদে যাই, এইখানে সব বড়রা গল্প করছে, কি দরকার ডিস্টার্ব করার? আরে এমনি বললাম, তোদের ইচ্ছা। তুই আমাদের সাথে ছাদে যাবি আড্ডা দিতে? না না, আসছি, আজকে আড্ডা দিব। তুই তোর গিটারটা নিয়ে নে না ভাই, গান শুনবো। রাহিয়ান যে অনেক ভালো গানও গায় এটা অল্প কিছু মানুষই জানে। তবে আজকে কেন যেন রাহিয়ানের ইচ্ছে করছে তার উপমার সামনে গান গাইতে। সে সাথে করে গিটারও নিল। সবাই ছাদে বসে আছে, লাইট অফ করে অনেকগুলো মোম জ্বেলে দিয়েছে, পরিবেশটা যাতে সুন্দর হয়ে ওঠে। উপমা প্রথমে আসতে না চাইলেও নাফিসার ধমকে আসতে হয়েছে। সে নাফিসা আর লামিয়ার মাঝে বসে আছে। তার পাশে রামিসা, তার পাশে আয়েশা, মীরা, তারপর রাহিয়ান, পাশে গিটার, তার পাশে রায়হান, আবিরও বসেছে। সবাই মিলে ঠিক করে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। রাহিয়ানের আপত্তি থাকলেও মানা করলো না, খেলা শুরু হলো। একে একে মীরার কাছে যায় লামিয়া মীরাকে প্রশ্ন করে, মীরা আপু তুমি বলো, তুমি কি ওকে ভালোবাসো? মীরা চমকায়, সে বুঝতে পারেনি এমন প্রশ্ন করা হবে। হ্যাঁ বাসি। এরপর রাহিয়ানের পালা আসে, তাকেও প্রশ্ন করে আবির সেই একই প্রশ্ন, কাকে ভালোবাসে? হ্যাঁ ভালোবাসি, অনেক ভালোবাসি। কাকে ভালোবাসি এটা বলা তো যাবে না, সময় হলে সবাই জানবে। এত জলদি কেন? হোক না কিছু ভালোবাসার সময় নিয়ে, কাঠগোলাপগুলোও ততদিনে ফুটে উঠুক। কিন্তু এই উত্তর যে একজনের মনে সন্দেহের সৃষ্টি করলো সেটা তার অজানাই রয়ে গেল। খেলার একেবারে শেষে এসে বোতল ঘুরে উপমার দিকে। এইবার প্রশ্ন করে রামিসা, উপমা তুমি তো এখনো খুব ছোট, তা তোমার এই ছোট্ট মনে কারো জায়গা কি হয়েছে, নাকি এখনো খালি? রাহিয়ান তাকিয়ে থাকে উপমার দিকে, তার কাঠগোলাপের উত্তরের আশায়। না আপু, কাউকে এই ছোট্ট মনে জায়গা দেইনি, আর না দিব। যদি এই ছোট্ট মন ভেঙে যায়, ব্যথা কি এত সহজে সারবে বলো?
প্রশ্নটা মজা করে করলেও উত্তরটা খুব কঠিন ছিল, তা বুঝলো সকলে। কিন্তু রায়হানের মনে শুরু হলো ঝড়। কিন্তু এখন ঝড় উঠলেও কিছু করার নেই। কাঠগোলাপ যে তার, সে তো ওই ছোট্ট মনে জায়গা করেই ছাড়বে। এই রাহিয়ান, গিটারটা নিয়ে কি বসে থাকবি? একটা গান ধর না রে ভাই, কতদিন তোর গলায় গান শুনি না। সাথে সবাই তাল মেলালো, তাই গাইতেই হইল গান। তবে রাহিয়ান গান গাইবে আর তার কাঠগোলাপকে উৎসর্গ করবে না, এইটা কিভাবে হয়? তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহুদূরে, আমাকে রেখে চলো না হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া, ও লাগে না জোড়া। পরের দিন সকাল থেকে শুরু হয় পাখির জন্মদিনের আয়োজন। বড়রা সকলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, সবাই একসাথে বসে চা খাচ্ছে। সকাল 9টায় ঘুম ভাঙে উপমার। ফ্রেশ হয়ে নিচে আসে, দেখে সকলে হাসাহাসি করছে, গল্প করছে। ওর মা চাচিরা রান্নাঘরে ব্যস্ত। উপমার খুব খিদে পেয়েছে, তাই সে সোজা রান্নাঘরে চলে যায়। ও মা, কি রান্না করেছো? তাড়াতাড়ি দাও, আমার খুব খিদে পেয়েছে। বেলা 9টায় ঘুম থেকে উঠে ও মা খিদে পেয়েছে, পাবেই তো। খিদে কবুতরের মতো একটু একটু খেলে তো খিদেই পাবে। সেখানে বসেই নাস্তা করে নেয়। উপমা খাওয়া শেষ করে চলে আসতে যাবে, তখনই সামিনা বেগম ডাকে উপমাকে। উপমা, ধর না গ্রিন টিটা রাহিয়ানকে একটু দিয়ায়, ও ঘরেই আছে। উপমা পড়ল মহাবিপদে। এইবার কি বলবে সে তো তার ওই বজ্জাত ছেলের ঘরে কখনো যাবে না। আগেরবার অপমান করেছিল, তাকে ভুলে গেছে নাকি উপমা? পর মুহূর্তে একটা দুষ্টু বুদ্ধি মাথায় চাপে তার। হ্যাঁ, দিয়ে আসছি, দাও আমায়। বড় মা, তুমি কাজ করো। ফেলে দিস না কিন্তু, সাবধানে, গরম। আরে না, আমি কি অকর্মা নাকি? সেটা তো আমরা জানি, তুই কি? সাবধানে চায়ের কাপটা নিয়ে রাহিয়ানের রুমের সামনে এসে দাঁড়ায়। ভিতরে গিয়ে দেখে রাহিয়ান এখনই ঘুমাচ্ছে। নবাব সিরাজউদ্দৌলার বংশধর, এখন করো কেন? সমস্যা নেই, বেলা 10টা বেজে গেছে, এখনো ঘুমাচ্ছে। দাঁড়া বেটা, আমাকে এত বকাবকি আর ভালোবাসার বেলায় ওই মীরা ডাইনি। উপমা চায়ের কাপটার মধ্যে আস্তে করে রাহিয়ানের একটা আঙুল চেপে ধরে। বেশ, শেষ খতম কাহিনী। রাহিয়ান সাথে সাথে উঠে বসে হাতের দিকে তাকায় উপমা। এখন কি করবে সে বুঝে উঠতে পারছে না। সে কি দৌড় দিবে নাকি দাঁড়িয়েই থাকবে? রাহিয়ান রেগে গরম চোখে তাকায় উপমার দিকে। ভয়ঙ্কর রেগে গেছে তা রাহিয়ানকে দেখেই বোঝা যাচ্ছে। কোনো রকমে চায়ের কাপটা রেখেই দৌড়ে পালায় উপমা। রাহিয়ান এখনো বসে আছে। যাই হোক, হাতে তার ভীষণ জ্বালা করছে, লাল হয়ে আছে। একটা নিঃশ্বাস ছেড়ে রাহিয়ান মনে মনে বলে, আমার সাথে এমন অত্যাচার, কিন্তু কাঠগোলাপের শাস্তি তো ভয়ঙ্কর হবে, খুব ভয়ঙ্কর। উঠে ফ্রেশ হয় রাহিয়ান। হাতটা তার ভীষণ জ্বালা করছে। তখনই সামিনা বেগম ছেলের রুমে আসে, এসেই হাতের দিকে তাকায়। এইটা কি করে হলো? তুই কি এখনো বাচ্চা? বলতো, কিভাবে ব্যথা পেলি? তেমন কিছু না মা, সেরে যাবে। কিছু বলবে? না, তোকে ডাকতে আসলাম। সেই কখন উপমাকে দিয়ে চা পাঠালাম, মেয়েটাকেও দেখছি না, তাই দেখতে আসলাম দিতে পেরেছে নাকি। কোথাও পড়ে গিয়ে ভয়ে সামনে আসছেন। একটু চঞ্চল, তবে খুব লক্ষ্মী। বল, উপমা অবুঝ নয়। আমার তো মনে হয় কি জানিস, ওর মধ্যে সবাইকে আগলে রাখার একটা ক্ষমতা আছে। বাড়ির মেয়েগুলো কেমন বড় হয়ে যাচ্ছে, পরের বাড়িতে পাঠানোর সময় হয়ে আসছে। ওরা চলে গেলে তখন কেমন লাগবে বলতো? তাহলে সবাইকে রেখে দাও, যেতে দেওয়ার দরকার কি? ঘর জামাই রাখতে বলছিস? ওই রকমটাই। আর তোমার কিসে চিন্তা বলো তো? ওরা চলে গেলে তোমার ছেলের বউ চলে আসবে।
ফাজিল ছেলে, মায়ের সামনে বউ বউ করছিস। না হওয়া বউ। নাফিসাকে দেখতে আসবে বুঝলি? তোর ফুফু বলল ওদের বাড়িতে যেতে কাল। এক্ষুনি বিয়ে? ফুপির কি মাথা খারাপ হয়ে যাচ্ছে মা? না কেন, নাফিসা তোর বয়সে ঠিকই তো আছে। আচ্ছা নিচে আয়, নাস্তা করে নিবি। আসছে। তবে উপমার শাস্তি কিন্তু এখনো পাও না। যতই হোক একটু যন্ত্রণা তো উপমারও ভোগ করা উচিত। সন্ধ্যায় পাখির জন্মদিনের পার্টি শুরু হয়। মেয়েরা সবাই আজকে খুব সেজেছে, নাচবে তারা একসাথে ভেবে রেখেছে। সবাই চলে এসেছে অনুষ্ঠানে। রাহিয়ান খাবারের ওই দিকটা দেখতে ব্যস্ত। সে আজকে সাদা শার্ট জিন্স পরেছে, দেখতে পুরো মাশাল্লাহ লাগছে। কিন্তু সে তো তার কাঠগোলাপকেই এখনো দেখতে পেল না। মেয়েটা এত চঞ্চল কেন? কোথায় যায়, কি করে কে জানে। রাহিয়ানের বন্ধুরাও সবাই চলে এসেছে। রায়হান আর আবির ছিল কাল অনেক রাত পর্যন্ত, তারপর ওরাও চলে যায়। আজকে সবাই একসাথে এসেছে। রায়হান ওদের দেখে এগিয়ে আসে। বাবা, তোকে অনেক সুন্দর লাগছে রে রায়হান। ওকে কবে সুন্দর লাগেনি তাই বল। কলেজে ক্রাশ বয় ছিল না আমাদের রাহিয়ান? হয়েছে তোদের ভেতরে, চল বসি। দোস্ত, ওইটাই তোর কাঠগোলাপ না রে? রায়হান যেন শূন্যে ভাসছে, একাকে দেখছে সে। উপমা তার কাঠগোলাপ শাড়ি পরেছে। মেয়েটাকে কেমন বড় বড় লাগছে। সে ছোট্ট উপমা বড় হয়ে গেছে। আর কত অপেক্ষা? না এবার বাবাকে বলতেই হবে কাঠগোলাপ যে তার চাই চাই। রাহিয়ানকে হা করে তাকিয়ে থাকতে দেখে নাফিসা কেসে ওঠে। এবার মুখটা বন্ধ কর। আমি কি হা করেছিলাম নাকি? হ্যাঁ, উপমাকে দেখে। ওকে শাড়ি কি তুই পরিয়ে দিয়েছিস? না, বড় মামি পরিয়ে দিয়েছে। সুন্দর লাগছে না বল? উপমা নিচে নেমেই পাখির কাছে চলে যায়। পাখির রুমে সকলে সেইখানে মিলে, আর মার্জিও যায়। তুমি উপমা তাই না? জি আমি উপমা। আমি মিলি। আর ও মার্জি, আমরা রাইহানের বন্ধু। তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল জানো। তুমি আসলে অনেক মিষ্টি দেখতে। ধন্যবাদ আপু, আপনারাও খুব সুন্দর আর মিষ্টি। তোমার কথা এত শুনেছি রাইহানের মুখে। সাথে মার্জির মুখটা চেপে ধরে মিলি কি বলে ফেলছিল সে রায়হান জানলে ছাদ থেকে ফেলে দিবে। কিছু বললেন আপু? আরে না না, আচ্ছা আসি। আচ্ছা। অনুষ্ঠান শুরু হয়। কেক কেটে সবাইকে খাওয়ায় পাখি। এতগুলো উপহার পেয়েছে আজ সে। অনুষ্ঠান শেষে সবাই আবার একসাথে বসেছে, কিন্তু শান্তিতে বসতে পারছে না রাহিয়ান। এই শাড়ি পরা রমণী যে তাকে পাগল করে ছাড়বে তা তার বুঝতে বাকি নেই, কিন্তু সকলের প্রতিশোধ তো নিতে হবে তাকে। উপমাকে উপরে যেতে দেখে সুযোগ পেয়ে বসে। এক টুকরো কেক হাতে নেয়। রাহিয়ান চলে যায় সোজা উপরে। উপমা তখন নিজের ঘরে শুয়ে পড়েছে গিয়ে শাড়ি পরেই। জীবনে প্রথম শাড়ি পরেছে, নাজেহাল অবস্থা তার। নাচতেও হবে একটু পরে তাকে। রাহিয়ান চুপি চুপি উপমার ঘরে ঢুকে দরজা ঠেলে দেয়। উপমা শব্দ পেয়ে উঠে বসে অবাক হয়। সে রাহিয়ান ভাই আবার তার রুমে কি জন্য? কিছু লাগবে আপনার? লাগবে তো। কি লাগবে বলেন, আমি দিচ্ছি। সকালের কথা ভুলে গেলি? বাহ, তোর ব্রেন তো আসলেই খারাপ রে উপমা। সকালে আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। আমি সরি, আর কখনো করব না। আমার হাত এখনো লাল। আমি ক্ষমা চাই, আর করব না। আচ্ছা আর করিস না, আমাকে করতে দে। প্রতিশোধ নিতে হবে না। রাহিয়ান শিকদার হেরে যাবে, তাও তোর মতো একটা পুঁচকি মেয়ের কাছে। হতাশ, আমি খুবই হতাশ। আপনিও কি আমার আঙুল গরম চায়ে চেপে ধরবেন? এমন করবেন না, আমি মইরা যাইব। আমি আমার মায়ের একটাই মেয়ে। যেতে যেতে দেয়ালের সাথে লেগে যায় উপমা। রাহিয়ান চলে আসে উপমার একেবারে কাছে। উপমা দম বন্ধ হয়ে আসছে। এই লোকটা এত পারফিউম কেন দেয় আল্লাহ। রাহিয়ান উপমার এমন অবস্থা দেখে খুব মজা পায়। সে তো এইটাই চাইছিল। এখন তুই বল, তোকে কি শাস্তি দেয়া যায়? কোনো শাস্তি না, আমি ক্ষমা চেয়েছি, আমি অপরাধী নই। আচ্ছা তাই, কিন্তু শাস্তি তো তোকে পেতেই হবে উপমা। বলেই হাতের কেকটা উপমার পুরো মুখে লেপটে দেয় রাহিয়ান। উপমা অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি রাহিয়ান এমন কিছু করবে তার সাথে। রেগে যায় উপমা, ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রাহিয়ানকে। আপনি এইটা কি করলেন? আমার মেকআপ, আমার শাড়ি সব নষ্ট হয়ে গেল। একটু পরে নাচবো আমরা, এখন আমি কি করব? নাচবে শুনে আরো রেগে যায় রাহিয়ান। এবার নিজেই দেওয়ালের সাথে চেপে ধরে উপমাকে। শোন, তোর রাগ দেখার সময় নেই আমার। শাড়ি পরেছিস, সকাল থেকে নেচে নেচে ঘুরে বেড়াচ্ছিস, কিছুই বলিনি।
ভুলে যাবি না, বাড়িতে পুরুষ মানুষেরাও এসেছে, নাচতে যেন না দেখি। উপমা কিছু বলতে না দিয়েই আবার বলে রাহিয়ান, আমি কিন্তু সব সহ্য করব না। আমি চুপচাপ থাকি বলে বেশি নাচার কোনো প্রয়োজন নেই। তোর নাচতে ইচ্ছে হলে আমার সামনে নাচ, আমি তো নিষেধ করিনি। শাড়ি চেঞ্জ করবি, ফ্রেশ হবি, নিচে আসবি এখনই। বলে উপমাকে ছেড়ে দিয়ে চলে যায় রাহিয়ান। উপমা হাতের ব্যথায় কেঁদে দেয়, এই মানুষটা শুধু তার বেলায় কেন এমন? লামি ওদের তো নিষেধ করলো না। কিছুক্ষণ ওইভাবেই বসে থাকে উপমা, তারপর ফ্রেশ হতে চলে যায়। নিচে নেমে রাহিয়ান যেন আরো আগুন মূর্তি ধারণ করে। তার সাথে আজকেই কেন এমন হচ্ছে সে বুঝতে পারছে না। আজকে রায়ানের সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না। সবকিছুতেই মেজাজ বিগড়ে যাচ্ছে তার। সিঁড়ি দিয়ে নামছে, বাইরে যাবে বলে বন্ধুদের তো বিদায় দিতে হবে, কিন্তু তখনই তার কানে আসে অন্য খবর। উপমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। রাহিয়ান যেন ভেবে পায় না সে কি করবে। তাও বিয়ের প্রস্তাবটা দিয়েছে তার ফুফু নিজে, ফুফুর ননদের ছেলের জন্য। রাহিয়ান চাইছে রাগ কন্ট্রোল করতে, কিন্তু পারছে না। কি হচ্ছে এইসব? আজকেই বিয়ের প্রস্তাব, নাফিসাকেও নাকি কাল দেখতে আসবে, ওই বাড়িতে যেতে হবে, তাহলে এইসব কি? রাহিয়ান চুপ করে রুমে চলে যায়। সবার সামনে সে কিছুই বলবে না কাউকে। উপমাকে সে হারাবে না, কিছুতেই না। রাহিয়ানের মা সামিনা বেগম একটু পরেই রাহিয়ানকে চা দিতে আসে। সে জানে তার ছেলের বেশি মানুষের হয়েছে ভালো লাগে না, মাথা যন্ত্রণা হয়। সামিনা বেগম রুমে এসেই দেখে রাহিয়ান রুমে নেই, তার মানে বারান্দায় আছে। তিনি বারান্দায় যায়, ওইখানেই দাঁড়িয়ে আছে রাহিয়ান আকাশের দিকে তাকিয়ে। এই নে বাবা তোর চা, আমি জানতাম তোর মাথা যন্ত্রণা হবে। রাহিয়ান কিছুই বলে না। সামিনা বেগম ছেলেকে চুপ থাকতে দেখে অবাক হয়। কিছু হয়েছে বাবা তোর? এত চুপচাপ আছিস কেন? মা, আমি বিয়ে করতে চাই। সে তো ভালো কথা বাবা, আমি নিজেই তোর বাবাকে বলতাম তোর বিয়ের কথা। নাফিসার বিয়ে হয়ে যাবে, উপমার জন্য প্রস্তাব এসেছে, ছেলে নাকি খুব ভালো। আর বলতে পারলো না সামিনা বেগম। রাহিয়ান তাকায় মায়ের দিকে। আমি উপমাকে বিয়ে করতে চাই মা। কিন্তু চমকায় সামিনা বেগম। কি বলছে তার ছেলে? এগুলো বাড়ির মেয়েকে বিয়ে করবে? কি বলছিস এইগুলো তুই? রাহিয়ান, উপমা তোর চাচাতো বোন হয়, আর এটা কি করে সম্ভব? তোর বাবা চাচুরা জানলে ঝামেলা হবে, এইসব চিন্তা বাদ দে। সম্ভাবনা মা, আমি চাচুর সাথে কথা বলবো, বিয়ে করব, আর উপমাকেই করব। আমি সময় নিতে চেয়েছিলাম, কিন্তু বাবা আর চাচু এখনই উপমার বিয়ে দেওয়ার কথা চিন্তা করছে। তুমি তো বলো মা, উপমা লক্ষ্মী মেয়ে। তোরা কি একে অপরকে ভালোবাসিস? না মা, আমি বাসি অনেক আগে থেকেই। সেই ইন্টার পড়ুয়া ছিলাম তখন থেকে আমার যে উপমাকে চাই মা। তোর বাবা কোনোদিনও রাজি হবেন না এই বিয়েতে। তাছাড়া উপমা কি তোকে বিয়ে করতে রাজি হবে? আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। মায়ের দিকে তাকায় রাহিয়ান। তাহলে তোমরাও শুনে রাখো, আমি ছাড়া উপমার বিয়ে কোথাও হবে না, কারো সাথে হবে না। বলে বেরিয়ে যায় রুম থেকে। সামিনা বেগম ভেবে পায় না তার ছেলে ওই বাচ্চা মেয়েটার প্রেমে পড়েছে। কি করবে এখন সে? ছেলে যে তার বড্ড জেদি। অন্যদিকে লামিয়া গিয়ে উপমাকে সব বলে দিয়েছে যে ওর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে পক্ষ দেখতে আসতে চায় তাকে। উপমার সাথে সাথে কান্না করে দেয়। শত হোক তার রাহিয়ান ভাই, রাগে যতই তাকে বকুক, ওই মানুষটাকে উপমা ভালোবাসে, ভীষণ ভালোবাসে। কিন্তু রাহিয়ানকে কি বলবে সে? তাদের তো কোনো সম্পর্ক নেই। কোথায় গিয়ে গড়াবে উপমার আর রাহিয়ানের ভালোবাসা? পূর্ণতা কি হবে, নাকি সারা জীবন একটা মানুষকে না পাওয়ার আফসোস নিয়ে থাকবে উপমা? সারা রাত রাহিয়ান জেগেছিল, ঘুম হয়নি তার। সে চুপ থাকলেও তার মাথায় চলছে অনেক কিছু। সে যেমনটা ভেবে রেখেছিল কিছুই তেমন হবে না তা সে বুঝে গেছে। রাহিয়ান অনেক ভেবে কল করে নাফিসাকে। হ্যালো, কি রে ভাই, তুই এত রাতে কল করলি? একটা কথা বলার ছিল তোর সাথে। কি বল? উপমার ব্যাপারে কথা বলবি তাই না? রাহিয়ান অবাক হয় না একটুও। সে জানে নাফিসা বুঝতে পেরেছে অনেক আগে সবকিছু। সবাই কি করতে চাইছে একটু বলবি আমাকে? আমি ঘুমোতে পারছি না, অসহ্য লাগছে সবকিছু। রিল্যাক্স, সবাই তো এটাই চাচ্ছে আমার ফুপুর ছেলে রনি ভাইয়ার সাথে উপমার বিয়ে হোক। রনি ভাইয়া উপমাকে পছন্দ করে, সেই ফুপুর কাছে বলেছে উপমার কথা, তাই তো বিয়ের প্রস্তাব দিয়েছে। আর মা তো জানে না তার ভাগিনা যে তার আরেক ভাগ্নিকে মন দিয়েছে। উপমা কি জানেই সব? এটাই আমি জানি না রে। লামিয়া যেহেতু জানে, উপমার কানেও চলে গেছে। কালকে তোকে দেখতে আসছে না? সাথে উপমাকেও। আচ্ছা রাখছি।
আরে শোন আমার কথা। তার আগেই রাহিয়ান কল কেটে দেয়। ফোনটা ভেঙে ফেলতে ইচ্ছে করছে তার। রাহিয়ান আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় নিচে, বাবাকে ডাকে। এত রাতে ছেলের এমন ভয়ঙ্কর ডাক শুনে ভয় পেয়ে যায় আমির শিকদার। কি হয়েছে তোমার রাহিয়ান? এত রাতে এমন করে মানে কি? কিছু হয়েছে তোমার? সামিনা বেগম ভয়ে দাঁড়িয়ে থাকে, এই ভয়টাই ছিল তার। তোমরা উপমার বিয়ে ঠিক করতে চাইছো? হে, উপমা বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। ভালো ছেলে পেলে কেন দিব না? আমি কি খারাপ ছেলে বাবা? কি বলছো সব তুমি? তুমি আমার গর্ব, তুমি আমার ছেলে, খারাপ হতেই পারো না। তাহলে উপমাকে কেন অন্য কারো হাতে তুলে দিচ্ছ? কি বলতে চাইছো তুমি? আমি উপমাকে ভালোবাসি। আমির শিকদারের চোখ লাল হয়ে যায়। কি শুনছে সে এইসব? তুমি কি জানো তুমি কি বলছো? সামিনা তোমার ছেলে কি পাগল হয়ে গেল? পাগল কেন হব? ভালোবাসি আমি উপমাকে। তোমরা ভালো পাত্র ছাড়া বাড়ির মেয়েকে বিয়ে দাও না। আমি নিজেকে যোগ্য প্রমাণ করেছি। আমি ইনকাম করি, এমন নয় যে উপমাকে খাওয়াতে পড়াতে পারবো না। তাহলে সমস্যা কোথায় বাবা? তুমি চাচুকে ডাকো, আমি কথা বলবো। খবরদার রাহিয়ান, রহমানের কানে যেন এই কথা না যায়। ভাই আমার, সে তার মেয়ে, সে ভালো ছেলে পেয়ে বিয়ে দিবেন। এইখানে তুমি আমি কেউই না। এই বাড়ির একটা মানুষও যেন এই কথা না শুনে। এসব মাথা থেকে ঝেড়ে ফেলো। আমি চাই না আমাদের ভাইয়াদের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হোক। আর তোমার ফুপু নিজে তার ননদের ছেলের জন্য প্রস্তাব দিয়েছে। রহমান ভেবেচিন্তেই হ্যাঁ বলেছে। তাহলে এখন এইসব কথার কোনো মানেই হয় না। তুমি কি এটাই চাইছো আমি আমার ভাইয়ের সামনে ছোট হয়ে যাই? তাহলে তুমিও শুনে রাখো বাবা, আমি বেঁচে থাকতে উপমার বিয়ে অন্য কোথাও হবে না, কখনোই না। আমি কারো সম্পর্ক নষ্ট করতে চাইনি। তাহলে আরো আগেই পারতাম উপমাকে বিয়ে করে নিতে। তোমরা কেউ আটকে রাখতে পারতে না। আমি তোমাকে সম্মান করি, চাচুদেরও। আমি তোমাদের না বলে কয়ে কিছুই করতে চাইনি, কিন্তু আর পারছি না। সব কিছুর বিনিময়েও আমার উপমাকে চাই। কথাগুলো একটানে বলল রাহিয়ান। তারপর নিজের রুমে চলে গেল। তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতদিন ঠান্ডা মাথায় কাজ করেছে, ভেবেছিল সহজ হবে উপমার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করবে। কিন্তু এই মানুষগুলো তো সময়ই দিল না। এইবার আর ভাববে না, কারো কথা ভাববে না সে। আমির শিকদার রুমে এসে বিছানায় বসে পড়েন। তার মনে এখনও ছেলের কথাগুলো ভাসছে। রায়হান ছোট থেকেই চুপচাপ মনের কথা কারোর সামনেই তুলে ধরে না কখনো। বাবা মায়ের বাধ্য ছেলে ছিল, পড়ালেখায় খুব ভালো ছিল, মেধাবী। ওকে দেখলে কেউ বলবেই না ওর ভিতর মন বলতেও কিছু আছে। কিন্তু এখন কি করবে সে? ভাইয়ের কাছে কিভাবে বলবে তার ছেলে উপমাকে চায়? ভাই ভাববে তার মেয়ের আরও ভালো ঘরে বিয়ে হোক, এইটা সে চায় না। সত্যি বলতে রনির ব্যবসা, টাকা পয়সা দেখেই যে রহমান শিকদার বিয়েতে মত দিয়েছে তার বুঝতে বাকি নেই তার। সে চায় না তার ভাই তাকে খারাপ ভাবুক। পরের দিন খুব সকালেই ঘুম ভাঙে উপমার। রাতে কান্না করতে করতে কখন ঘুমিয়েছে মনে নেই। উঠেই ফ্রেশ হয়ে নিচে যায়। এখনও তেমন কেউই উঠেনি, তাই সে ছাদে যায় ভোর দেখবে। মনটা যে তার ভীষণ খারাপ। ছাদে এসে উপমা অবাক হয়, এত ভোরে ছাদের দরজা খোলা, বড় মার রুমও তো বন্ধ। কে আসবে তাহলে? হেঁটে হেঁটে উপরে ওঠে, কেউ নেই তো ছাদের অন্য পাশটায় যায় উপমা। রাইহানকে দেখে অবাকই হয়, এই লোকটা 8টার আগে ঘুম থেকে উঠেই না। রেলিংয়ের সাথে লেগে দাঁড়িয়ে আছে সে। পিঠ পিছের দিকে হওয়ায় বোঝা মুশকিল মানুষটা কি করছে। করো পায়ের শব্দ পেয়ে পিছন ফিরে তাকায় রাহিয়ান। উপমাকে দেখে অবাক হয়। কুম্ভকর্ণ এত সকালে, তাও আবার ছাদে। কিন্তু রাহিয়ানের মনটা ভালো হয়ে যায়। এই মুখটা কাল থেকে দেখে না সে এত কিছুর মধ্যে। উপমাকে পাওয়াটাই চেপে বসেছিল মাথায়। উপমা এগিয়ে যায়। রাহিয়ান ভাই, আপনি এত সকালে? তুই আগে বল, তুই তো জীবনেও এত সকালে উঠিস না। ঘুম ভেঙে গেছে তাই হাঁটতে আসলাম। এদিকে আয়। কিছু বলবেন? না, আয়। উপমা গিয়ে রাহিয়ানের সামনে দাঁড়ায়। কলেজ আছে না তোর আজকে? আছে তো। কলেজ শেষে বাসায় আসবি না একা, গেটের সামনে দাঁড়াবি, আমি আসবো নিতে। কিন্তু মা তো বলে গেছে তাড়াতাড়ি আসতে। আমি কি বলেছি? উপমা জানে আর একটা তর্ক করলে থাপ্পড়ও খেতে পারে সে। দাঁড়াতে। মনে থাকে যেন। উপমা আচ্ছা বলে চলে আসতে নেয়। রাহিয়ান হাত ধরে ফেলে। যেতে বলেছি, দাঁড়া এখানে। তুই অনেক অবাধ্য উপমা, এটা কিন্তু ভালো না। সকাল 9টায় শিকদার বাড়ির সকলে নাস্তার টেবিলে। নাস্তা করেই যে যার কাজে চলে যাবে। কিন্তু সবাই থাকলে উপস্থিত নেই রাহিয়ান। বিষয়টা খেয়াল করে আমির শিকদার। সে জানে তার ছেলে কেন আসেনি। সে যে আসবে না তাও জানে।
তিনি সামিনা বেগম আর বাকিরা রান্নাঘরে কাজে ব্যস্ত, কিন্তু পরক্ষণেই আমির শিকদারকে অবাক করে দিয়ে খাবার টেবিলে এসে বসে রাহিয়ান। তাকে দেখে বোঝা যাচ্ছে সে সারা রাত ঘুমায়নি, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। তখনই কলেজ ড্রেস আর কাঁধে ব্যাগ নিয়ে খাবার টেবিলে উপস্থিত হয় উপমা। কি রে, তোকে না বললাম আজকে যাওয়ার দরকার নেই কলেজ, ফুপুর বাড়িও যেতে হবে নাকি? আমি চলে আসব, মা আমাকে যেতে হবে, কাজ আছে। কি এমন কাজ আছে শুনি? বাবা এখন তো শেষ সময়, কয়দিন পর থেকেই পরীক্ষা, তাই। যাও তবে তাড়াতাড়ি চলে আসবে, মনে থাকে যেন। উপমা রাহিয়ানের দিকে তাকায়, সে কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে। উপমার রাগ হয় এই লোকটার জন্যই, সে যাচ্ছে আর একে দেখো বসে বসে খেয়েই যাচ্ছে। না খেয়েই কলেজের জন্য বের হয়ে যায় উপমা। রাহিয়ানও আসে অফিসে যাওয়ার জন্য, সে এসেই দেখে উপমা চলে গেছে। রাহিয়ানও চলে যায়, কিন্তু রাহিয়ানকে এমন ঠান্ডা দেখে চিন্তায় পড়ে যায় আমির শিকদার। তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাব, আমার না ভালো ঠেকছে না কিছু, বুঝলে সামিনা? রাহিয়ানের মাথার মধ্যে কিছু একটা চলছে, এত শান্ত হয়ে আছে। আমার ছেলে শান্ত থাকলেও ভালো, না কোনো কিছু করলেও তো ভালো না করবে। এটা কি ও? তুমি বুঝবে না, দেখে নিও, ওর মধ্যে কিছু একটা চলছে। আমার ভয় হয় কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে বসে। উপমা কলেজ এসেছে অনেকক্ষণ, সাইমা এখনো আসছে না। একা একা কি করবে, লামুও আসলো না। দোস্ত, কি খবর বল, এতক্ষণ আগে আসতে। রাস্তার অবস্থা তো জানিস না, আসিস তো বাড়ির গাড়ি করে, বুঝবি কি করে গরিবের কষ্ট। আমিও রিক্সা করে এসেছি। চুন্নি, আচ্ছা তোর কি হয়েছে বলতো, মুখটা এমন লাগছে কেন? তেমন কিছু না। তোর রাহিয়ান ভাইয়ের কি খবর? আর তো কিছুই বললি না। রাইহানের কথা শুনে উপমার মন খারাপ হয়ে যায়। মানুষটা কি জানে উপমা দেখতে আসবে, তার বাবা আর বিয়ে দিতে চায়? উপমা চুপ থাকে, তারপর সবটা খুলে বলে সাইমাকে। তুই কি পাগল উপমা? এত কিছুর পরেও চুপ করে কেঁদে যাচ্ছিস? বল গিয়ে তোর রায়হান ভাইকে তুই তাকে ভালোবাসিস। যা প্যার কিয়া তো ডার না কিয়া। কলেজ শেষ, আজকে নিতে আসবে আমাকে। তাহলে তো হয়ে গেল, গাড়িতে বসেই টুক করে মনের কথাটা বলে দিবি। এতই সহজ? তাহলে তো অনেক আগেই বলে দিতাম। রাহিয়ান ভাই অন্য কাউকে ভালোবাসে আমার মনে হয়, জানিস। এইসব না ভেবে পজিটিভ কিছু ভাবতে পারিস না তুই? এখন কিছুই ভাবতে চাচ্ছি না, চল ক্যান্টিনে যাই, অনেক মাথা ব্যথা করছে, চা খাবো। এদিকে রাহিয়ান অফিসে এসেছে ঠিকই, কিন্তু সে চাকরি ছাড়তে এসেছে। সে ভেবেছে সে তার যোগ্যতা অনুযায়ী নিজের পরিশ্রমে চাকরি জোগাড় করে তবেই চাকরি করবে সে। এই ভাই ভাইয়ের মধ্যে সে থাকবে না। সবাই অনেক বোঝানোর পরেও রাহিয়ান বুঝেনি, এখন বসে আছে আমির শিকদারের সামনে। তুমি যা করতে চাইছো ভেবে করছো তো? কোনো সন্দেহ আছে? এমন সিদ্ধান্তের কারণ কি রাহিয়ান হয়তো জেদ করছো? তুমি যদি তাই ভেবে থাকো তাহলে তাই। রাহিয়ান শিকদার নিজের যোগ্যতায় চাকরি করবে, আর তোমাদের ভাইদের মধ্যে থাকার কোনো ইচ্ছে আমার নেই। অন্য কোথাও চাকরি করে কি করবে তুমি? কেন বিয়ে করব? তোমরাই তো বলো ভালো ছেলে, চাকরি, অনেক টাকা, বিয়ে করতে সব লাগে। তাহলে বাপ চাচার অফিসে কেন করব? এর থেকে অনেক ভালো চাকরি আমি পাবো। নিজেকে ওই রকম ভাবেই তৈরি করেছি আমি। বিয়ে করতে চাও? তাহলে চাকরি কেন ছাড়তে হবে? আমরা বিয়ে দিব তোমার। আগে ঠিক করো নিজের ভাতিজিকে দিতে পারবে কিনা, তারপর বলো শুনবো। আর তুমি না দিলেও আটকে রাখতে পারবে না। উপমা তো আমার হবেই। দুপুর 12টায় বন্ধুদের সাথে কাজ শেষ করে উপমার কলেজের সামনে যায় রাহিয়ান। এখনও কলেজ ছুটি হয়নি। বাইক থামায় কলেজ গেটের পাশে, তারপর বাইকের উপরই বসে বসে ফোনে কিছু একটা করতে থাকে। তখনই কলেজ ছুটি হয়। রাহিয়ান দেখে উপমা হেঁটে আসছে, সাথে একটা ছেলে আর 2টা মেয়ে। হেসে হেসে কথা বলছে সে। উপমা গেট দিয়ে বের হয়ে খুঁজতে থাকে রাহিয়ানকে। বাকি দুজন চলে গেলেও উপমার সাথে এখনো সাইমা দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য উপমার রাহিয়ান ভাইকে দেখবে সে। উপমা দেখে রাহিয়ান বাইকে বসে আছে। উপমাকে দেখেই রাহিয়ান বাইক ঘুরিয়ে উপমার সামনে এসে থামে। সাইমা তো হাঁ করে তাকিয়ে আছে রাহিয়ানের দিকে। উপমা তাহলে ঠিকই বলতো, তার রাহিয়ান ভাই অসম্ভব সুন্দর, আসলেই তাই। কালো শার্টে আরো সুন্দর লাগছে, তার উপর আবার কালো বাইক। উপমা তাকায় রাহিয়ানের দিকে। আমাকে পরেও দেখতে পারবি, এখন যেতে হবে। আমি আপনাকে দেখছিলাম না। দোস্ত, তাহলে তুই যা, আমিও যাই বাড়িতে। আচ্ছা। উঠে বসবি নাকি কোলে করে নিয়ে বসাতে হবে? উঠবো না, বাইকে ভয় লাগে আমার। গাড়িতে ভয় লাগে না? গাড়ি তো বাইকের মতো না, আমি কখনো উঠিনি তো বাইকে, যদি পড়ে যাই। বিশ্বাস আছে?
আমি থাকতে তোর কিচ্ছু হবে না। কথা কম, সময় নেই, তাড়াতাড়ি ওঠ উপমা। কোনো উপায় না পেয়ে উঠে বসে উপমা। কিন্তু এখন তো এই লোকটাকে ধরতে হবে, এইটা তো সমস্যা। উপমা ধরবে নাকি ধরবে না বুঝতে পারছে না। রাহিয়ান বিষয়টা বুঝতে পারে। কাঁধে হাত রেখে বস, পরে তোর কিছু হয়ে গেলে তোর বাপ চাচা তো আমাকে জেলের ভাত খাওয়াইয়ে ছাড়বে। আচ্ছা, আপনি আজ গাড়ি রেখে বাইকে করে আনলেন, আর আমরা কোথায় যাচ্ছি? বিকেলের মধ্যে তো বাড়ি যেতে হবে। প্রশ্নগুলো শুনেও কোনো উত্তর দেয় না রাহিয়ান। কি হলো, কিছু বলছেন না কেন? তোর কি মরার শখ? তাহলে বল, ফেলে দেই। দেখছিস বাইক চালাচ্ছি, আরো কি কি প্রশ্ন করবি মনে করতে থাক, সব প্রশ্নের উত্তর একসাথেই দিব। আর কোনো কথা বলে না উপমা, বসে থাকে চুপচাপ। তার মাথায় অনেক কিছু ঘুরছে। রাহিয়ান এত শান্ত, মন খারাপ হয় উপমার। অনেক দূরে একটা রেস্টুরেন্টের সামনে এসে বাইক থামায় রাহিয়ান। নাম। তুই না নামলে আমি কি করে নামবো? নামছি। এখানে কি করতে এসেছি? প্রেম করতে। উপমা দাঁড়িয়ে থাকে আগের জায়গায়। মানুষটা কি পাগল তাহলে হয়ে গেল নাকি? কি সব বলছে? আসবি নাকি দাঁড়িয়েই থাকবি? এত সময় নেই, তাড়াতাড়ি। আপনি ওইটা কি বললেন? কি বললাম? প্রেম করতে এসেছেন, তাহলে আমাকে নিয়ে এসেছেন কেন? আমি কি আপনার প্রেম দেখবো? দেখলে সমস্যা কি? তুই যেমন প্রশ্ন করেছিস উত্তরটাও তো তেমনই হবে। মানে? এখানে মানুষ দুইটা কাজে আসে, প্রেম করতে না হলে খেতে। এখন তুই বল আমরা কি জন্য আসতে পারি, প্রেম করতে নাকি খেতে? লজ্জা পেয়ে যায় উপমা। আসলেই তো, তারা তো প্রেম করতে আসেনি, খেতে এসেছে। মানুষ কি আর এমনিই গাধি বলে উপমাকে? চিন্তা করা শেষ, এবার খাবার অর্ডার করি। আমি খাবো না, আপনি খান। একটা থাপ্পড় দিব। সকালে না খেয়ে বের হয়েছিস, না আবার কথা বলছিস। আপনার কি তাতে? আপনি তো খেয়ে এসেছেন। আর কথা না বলে খাবার অর্ডার করে রাহিয়ান। মনে জেদ থাকলেও কিছুই বলতে পারে না, খেয়ে নেয় চুপচাপ। খাওয়া শেষে বিল মিটিয়ে বের হয়ে আসে ওরা। আবার বাইকে উঠে বসে দুজনে। বাড়িতে যাব এখন, অনেক দেরি হয়ে গেছে, মা বলছে তাড়াতাড়ি যেতে। কোনো কিছুই বলে না রাহিয়ান। আপাতত রাখবে না সে, তাই চুপচাপ থাকছে। আপনি কি চুপ করেই থাকবেন? আমাকে বাড়িতে দিয়ে আসুন। আর একটা কথা বললে ফেলে দিব বাইক থেকে, কোমর ভেঙে যাবে। শেষ। চুপচাপ বসে থাকতে পারিস না? এত কথা কেন বলিস? রাগাবি না, ভালো হবে না। এমনিতেই তোর বাপ চাচা জীবনটা শেষ করে দিয়েছে। আর কোনো কথাই বলতে পারল না, চুপ করেই বসে রইল উপমা। শিকদার বাড়ির সকলে চিন্তিত হয়ে বসে আছেন। উপমা, রাহিয়ান কেউই এখনো বাড়িতে আসছে না। উপমাকে সবাই বারবার কল করছে, রাহিয়ানের ফোন বন্ধ বলছে। আমি শিকদার মনে মনে এই ভয়টাই পেয়েছিল, তার ছেলে যে চুপ করে বসে থাকা ছেলে নয়, তা তো তার আর অজানা নয়। অন্যদিকে রাহিয়ান উপমাকে নিয়ে যাচ্ছে কোথায় উপমা বুঝতে পারছে না। রাস্তার পর রাস্তা শেষ হয়ে যাচ্ছে। অবশেষে একটা একতলা ভবনের সামনে এসে বাইক থামায় রাহিয়ান। উপমা কিছুই বুঝতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। কিছু বলতে গেলেই রাহিয়ানের ধমক খেতে হবে, তাই চুপ থাকাই ভালো। নেমে যায় দুজনে। রাহিয়ান গিয়ে ঢুকে বাড়িটার মধ্যে। উপমা দাঁড়িয়ে আছে, বোঝার চেষ্টা করছে এটা আসলে বাড়ি নাকি কোনো অফিস। দাঁড়িয়ে থাকবি? ভেতরে চল। আচ্ছা তোর ফোনটা কোথায় দে তো। ফোন তো ব্যাগে। বাড়িতে থেকে মনে হয় এতক্ষণও অনেকবার কল করেছে। কখন যাব আমরা বাড়িতে? নাফিসা আপুকে দেখতে আসবে, যেতে হবে না? আপনিও তো যাবেন। বেশি কথা না বলে তোর ফোনটা দে। উপমা ফোনটা দেয় রাহিয়ানকে। রাহিয়ান দেখে আসলেই সবাই কল করছে রাহিয়ানের জন্যই নিজের ফোনটা বন্ধ করে দিয়েছে। উপমার ফোনটাও বন্ধ করে দেয় রাহিয়ান। ভেতরে আয়। এটা কি কারো বাসা? কার বাসা এসছি আমরা? এটা বাসা না, এটা কাজী অফিস। অবাক হয়েছে উপমা। কাজী অফিসে কেন? কার বিয়ে? নাফিসা আপু কি পালিয়ে আসলো কারোর সাথে? না, তাহলে এইখানে কেন? রাহিয়ান ভাই কি বিয়ে করবে? তাকে সাক্ষী রাখতে চাইছে? আল্লাহ, এমন কিছু হলে উপমা তো শেষ। কাজী অফিসে কেন এসছি আমরা? আবার গাধীর মতো প্রশ্ন করছিস। কাজী অফিসে কেন আসে মানুষ? বিয়ে করতে এসেছি। আপনি বিয়ে করবেন? না, তোকে বিয়ে দিয়ে দেব। ভিতরে গিয়ে উপমা আরো অবাক হয়। রাহিয়ানের সব বন্ধুরা আছে। উপমাকে দেখেই এগিয়ে আসে ওরা। মিলিত খুশিতেই জড়িয়ে ধরে। কেমন আছো উপমা? কলেজ ড্রেসে তোমাকে তো কিউট লাগছে। ও তো সুন্দর। সুন্দর মানুষকে সবকিছুতেই সুন্দর লাগে। তুই চুপ থাক। উপমা এতক্ষণ সব দেখলো।
ওদের পোশাক অন্যরকম, কোথাও ঘুরতে যাবে নাকি এরা? তাহলে কাজী অফিসে কি করছে, বিয়ে করবে নাকি? রাহিয়ান এতক্ষণ রায়হান আর আবিরকে নিয়ে একটা রুমের ভিতর ছিল। রায়হান ডাকে মিলেকে, ওদের আসতে বলে। আসছি, চলো উপমা। কি হচ্ছে আমাকে একটু বলবেন? বিয়ে হচ্ছে। কাদের? আমাদের। কথা শুনে উপমা চোখ দিয়ে পানি পড়ে গেল, উঠে দাঁড়ালো সে। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন? বাড়িতে যাব আমি, বিয়ে মানে কি? কোনো কথা না, বিয়ে মানে বিয়ে। বাড়িতে যাওয়ার চিন্তা আপাতত বাদ দে, সময় মতো আমি বাড়িতে নিয়ে যাব। আমি তোকে সব বলবো, আমার অনেক কিছু বলার আছে। বিয়েটা হয়ে যাক। কিসের বিয়ে? এইভাবে কারো বিয়ে হয়? বাবা জানলে মেরে ফেলবে আমায়। আমি বিয়ে করব না, চলে যাব আমি। কথাটা বলে ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে যেতে চায় উপমা, কিন্তু যেতে পারে না। হাতটা চেপে ধরে রাহিয়ান, হাত ধরে পাশে থাকা একটা রুমে নিয়ে যায় উপমাকে। কাজী সহ রাহিয়ানের বন্ধুরা অবাক হয়ে যায়, আর বলতে পারে না উপমা। ঠোঁট দুটো চলে যায় রাহিয়ানের দখলে। উপমা যেন অন্য দুনিয়াতে চলে যায়। এমন কিছু করবে রাহিয়ান উপমা ভাবতেও পারেনি। একটা পর্যায়ে উপমাকে ছেড়ে দেয় রাহিয়ান, তাকায় উপমার দিকে। বেশি কথা আমার কখনোই পছন্দ না, তবে তোর বেলায় অন্য হিসেব। কিন্তু এখন আমার কোনো কাজেই বাধা দিবি না, ওইটা তোর জন্য খারাপ হবে। বিয়ে তো তোকে করতেই হবে। আর তোর বাবার কথা বলছিস, উনি তো তোকে এমনিতেই মেরে ফেলবে। আমি আরও বিয়ে করে তোকে বাঁচিয়ে দিতে চাইছি। আমার কাজে বাধা দেওয়া আমার একদম পছন্দ না, তাই যা হবে হতে দিবি। আমার ওপর বিশ্বাস আছে? যদি বিশ্বাস করে থাকিস তাহলে এইটুকুই বলবো, তোর কোনো ক্ষতি হতে দিব না। তুই কাঠ গোলাপের মতো যত্নে থাকবি। প্রায় 20 মিনিট পরে ওই রুমটা থেকে বের হয়ে আসে রাহিয়ান। উপমার মুখটা মলিন, সে তার বাবার কথা ভাবছে। এই বিয়ের কথাটা শুনলে তাকে কি যে করবে। দুজনে এসেই বসে পড়ে আগের চেয়ার দুটোই। ওদের দেখেই কাজী সাহেব বলেন, জোর করে বিয়া করতে চাও কেন বাবা? মাইয়ার মন জোগাও, তারপর বিয়া কইরো। ওই সময়টাই তো নেই কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করেন। উপমা শুধু চুপ করে কথা শুনে যাচ্ছে। যতই সে রাহিয়ানকে ভালোবাসুক, সবাইকে কষ্ট দিয়ে এইভাবে একা একা সে বিয়ে করতে চায়নি। তার উপর এইটা কেমন বিয়ে, বউও সাজতে পারল না। নিজের বিয়েতে কত মজা করবে, নাচবে, ছবি তুলবে, এইসব এর কিছুই তো হলো না। হানিমুনের সাজেক যাবে, এইসব ভেবেই উপমার মন খারাপ। কাজী বিয়ে পড়ানো শুরু করে সুন্দরভাবে ওদের বিয়েটা হয়ে যায়। যদিও উপমা কবুল বলার সময় অনেক কান্না করেছে, কিন্তু রাহিয়ান সেসবে পাত্তা দেয়নি।